কনফিডেন্স, আস্থা, বিশ্বস্ততা, নির্ভরশীলতা ও আত্মবিশ্বাস। এই নতুন বছর যেন উজ্জ্বল হয়, নন্দিত হয়, হে বিশ্ব প্রতিপালক। আমি খুবই আনন্দিত যে এইখানে কনফিডেন্স, যে বিসিএস যে কনফিডেন্সের ট্রেনিং সেন্টার তৈরি করেছে, তাদের যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই, কারণ তারা একটি বড় রকমের সুযোগ সৃষ্টি করেছে। আমরা যখন এই সরকারি চাকরির জন্য পরীক্ষা দিই তখন আমাদের সেই ধরনের কোনো সুযোগ ছিল না। আমি জেনে আনন্দিত যে এই প্রতিষ্ঠান থেকে এই 35 ব্যাচে প্রায় 300+ তারা নির্বাচিত, যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্য আমার সাধুবাদ রইল। লেটস প্লট। আর যারা এখনো সাকসেসফুল হন নাই, যারা এখনো শিক্ষার্থী, আপনারা মন খারাপ করবেন না। দেয়ার ইজ এ ফিউচার অলওয়েজ। অনুশোচন করেন, চেষ্টা করেন, এবং ইচ্ছা থাকলে উপায় হয়, আপনারাও সাকসেসফুল হবেন। আপনারা সব ভাগ্যবান। এই জন্যে ভাগ্যবান যে আপনারা এরকম অনুশীলন করার একটা সুযোগ পেয়েছেন। আপনারা ভাগ্যবান কারণ আপনারা এমন দেশে জন্মেছেন যে দেশ আপনার অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে, যে দেশে জনাধিক্য জনিত অনেক সমস্যা, যে দেশে আবহাওয়া প্রতিকূল, কিন্তু এমন এক দেশ বাংলাদেশ যে এই সব প্রতিকূল অবস্থা থেকেও আমরা এখন বিশ্বের এক অবিস্মরণীয় আপনার একটি কান্ট্রি, আমরা একটা অভাবনীয় সফল দেখতে। 2010 সালে ইউএনডিপি এবং বাংলাদেশ সরকার যৌথভাবে একটা পর্যবেক্ষণ করেন। সেই পরিসংখ্যানে তারা দেখান যে আমরা যদি এমডিজি গোল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যদি আমাদের অর্জন করতে হয়, তাহলে আমাদের প্রতি জনপ্রতি $112 মতো এই ধনিক দেশ আমাদের দিতে হবে। $112 জনপ্রতি। কিন্তু আমরা সেই টাকা পাই, আমরা $10-12 পার হেড পেয়েছি। এবং তাই দিয়ে বাংলাদেশ ইজ এ মিরাকল কান্ট্রি। তাই দিয়ে আমরা এমডিজির এই যে 8টি এর অধিকাংশ এমডিজি গোল আমরা অর্জন করতে পেরেছি। এটা অবাক হয়, এটা সম্ভব হয়েছে একে তো বলিষ্ঠ নেতৃত্বের জন্য, আরেকটি সম্ভব হয়েছে এদেশের জনগণের জন্য, যে এই ডায়নামিক আমাদের পপুলেশনের জন্য, আর আরেকটি সম্ভব হয়েছে আমাদের জনপ্রশাসনের জন্য, তাদের টার্গেটেড অ্যাপ্রোচের জন্য। আপনারা প্রায় শুনতে পাবেন যে অনেকে বলেন যে আমাদের দেশে জনপ্রশাসন বা গভর্নেন্সটা অনেক দুর্বল। হ্যাঁ, দুর্বল, কিন্তু তা সত্ত্বেও, এই দুর্বল থাকা অবস্থায় সত্ত্বেও আমরা মোটামুটি ভাবে অল্প সম্পদে আমাদের সবগুলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। তাহলে দুর্বল বলবেন কি আসলে? আর ইউএনডিপির মতো সংস্থা, ইউএনের মতো সংস্থা বাংলাদেশকে মনে করে একটা মডেল ইকোনমিক ডেভেলপমেন্ট। তারা মনে করে বাংলাদেশই হচ্ছে সেই দেশ যেখানে ইউএনের যত ফান্ডিং তার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয়। আমাদের দেশে প্রায় আপনারা শুনেন দুর্নীতি, এবং দুর্নীতি আমরা দেখি বিভিন্ন রন্ধে রন্ধে, কিন্তু এত সত্ত্বেও যে জাতিসংঘ যেগুলো টাকা দেয় তার অধিকাংশ কিন্তু সফলভাবে ব্যবহৃত হয়। সেদিকে আমরা যথেষ্ট গৌরবের অধিকারী। আমি বলছিলাম যে আপনারা ভাগ্যবান, কারণ আমরা যখন এই সরকারি চাকরিতে জয়েন করি, সরকারি চাকরিতে জয়েন করার পরে যুদ্ধ শুরু হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর কারণে আমাদের তখন দেশ থেকে বিতাড়িত হতে হয়। দেশ থেকে বিতাড়িত হয়ে তখন ভবিষ্যৎ কি জানি না, কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যে আমরা দেশ স্বাধীন করব, এবং
9 মাস 10 দিন পরে যখন স্বদেশে ফিরে আসি, তখন সারা পৃথিবীর আমাদের পায়ের তলায়। আমরা তখন খুব অসম্ভব গর্বিত হয়ে যায় জাতির সৃষ্টি। আমাদের তখন বিদেশি অনেক মাতব্বর আমাদের তলাবিহীন জুড়ি হিসাবে আখ্যায়িত করেন, কিন্তু আপনারা ভাগ্যবান, আমরা কিন্তু আর তলাবিহীন জুড়ি নয়। সম্প্রতি প্রাইস ওয়াটার কনসাল্টিং ফার্ম রিপোর্ট এসেছে, তাতে তারা বলেছে যে পৃথিবীর মধ্যে 3টি দেশ, বাংলাদেশ, গণচীন এবং ভারত, এই 3টি দেশে বার্ষিক প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। এই 3টি দেশ মানে বড় অর্থনীতি, ছোটখাটো অর্থনীতির কথা না, বড় অর্থনীতির মধ্যে এই 3টি দেশ সবচেয়ে বেশি প্রবৃদ্ধি। আর আপনারা জানেন যে গত প্রায় 8 বছর আমাদের যখন পশ্চিমা এবং বহু ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি তাদের ইকোনমিক স্ট্যাগনেন্ট ছিল বা নেগেটিভ গ্রোথ রেট ছিল, আমরা কিন্তু তখন মোটামুটি ভাবে 6.5 গড় প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু প্রবৃদ্ধি অর্জন করতে শুধু সক্ষম না, আমাদের এই উন্নয়নটা আমি যাকে বলি মানবিক উন্নয়ন, এইটা হিউম্যান উন্নয়ন। এই জন্য যে আমাদের দেশে দুনিয়ার যেখানেই প্রবৃদ্ধি তড়িৎ গড়িতে বাড়ে, সেখানে কিন্তু ধনী দরিদ্রের ফারাক অনেক বেশি হয়, কিন্তু আমাদের দেশে ধনী দরিদ্রের ফারাক সেই দিক থেকে অনেক অনেক কম। আমি একটি তথ্য দিই, সেটি হচ্ছে জিনি কোএফিশিয়েন্ট, সিআই এর জিনি কোএফিশিয়েন্ট ইনফরমেশন অনুযায়ী জিনি কোএফিশিয়েন্ট নির্ধারণ করে যে এটা যদি বেশি হয় তাহলে ধনী দরিদ্রের ফারাক বেশি, আর এটা যদি কম হয় তাহলে ধনী দরিদ্রের ফারাকটা কম। সাধারণত 0.25 এইগুলো হলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, তাদের মধ্যে ধনী দরিদ্রের ফারাকটা সবচেয়ে কম। আর আমাদের হলো বাংলাদেশে ধনী দরিদ্রের ফারাক 32.32, আর আমাদের প্রতিবেশী ভারত, প্রতিবেশী ভুটান, এদের ধনী দরিদ্রের ফারাক আমাদের থেকে অনেক অনেক বেশি। ফর এক্সাম্পল, শ্রীলঙ্কায় ধনী দরিদ্রের ফারাক প্রায় 0.60 আমাদের থেকে। আমি এই জন্যে আমাদের উন্নয়নকে বলি মানবিক উন্নয়ন। মানবিক উন্নয়ন সম্ভব হয়েছে বিকজ সরকার, বিশেষ করে আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একাধিক সোশ্যাল প্রোগ্রামের জন্য, এই বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, বিজেপি, আপনার বিভিন্ন রকমের এক গাড়ি এক খামার এক বাড়ি, এই একাধিক প্রোগ্রামের জন্য আমাদের কিন্তু এই মানবিক উন্নয়নটা সম্ভব হয়েছে। আপনারা এই শুড বি লাকি, আপনারা ভাগ্যবান। ভাগ্যবান এই জন্যে যে আমাদের মতো দেশ, আমাদের প্রতিবেশী দেশ ভারত, মায়ানমার, ভুটান, নেপাল, এই সবগুলোর থেকে, পাকিস্তান, এই সবগুলোর থেকে শিশু মৃত্যু বলুন, মাতৃ মৃত্যু বলুন, দারিদ্র্যের সীমা বলেন, সবগুলোতে আমরা ভালো করছি। আমরা ভালো করছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের প্রত্যেকের থেকে উই আর ডুইং বেটার। পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সেইগুলোর মধ্যে, ডেভেলপিং কান্ট্রির মধ্যে স্যানিটেশনে আমরা নাম্বার 1। আপনি সত্যি হয়ে প্রাউড অফ ইউর কান্ট্রি, কারণ পৃথিবীতে যতগুলো দেশ আছে সেইগুলোর মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট করার জন্য আমরা কিন্তু 1 নম্বর। ইউ শুড বি প্রাউড অফ ইউর কান্ট্রি, কারণ পৃথিবীতে শান্তির জন্য যে পিস কিপার যায় সেখানে আমরা গত কয়েক বছর 1 নম্বরে ছিলাম, এবং আমাদের সেখানে মহিলারা অত্যন্ত সুনামের সাথে কাজ করছে। সেই জন্য ইউ শুড বি প্রাউড অফ ইউর কান্ট্রি, কারণ আপনার দেশ ভালো করছে। আপনার দেশ যখন ভালো করছে তখন এর অর্থ হচ্ছে কি? এর অর্থ হচ্ছে আপনারা ভালো কাজ করছেন। আমাদের স্বপ্ন, আমাদের স্বপ্ন হচ্ছে 2021 সালে মধ্য আয়ের দেশ হবে। আমাদের স্বপ্ন হচ্ছে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের যতগুলো লক্ষ্যমাত্রা, যে 17টি লক্ষ্যমাত্রা এবং 169টি টার্গেট, আমরা এগুলো অর্জন করব। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধশালী, শান্তিময়, স্থিতিশীল বাংলাদেশ অর্থনীতি হবে, যা হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।
এই যে আমাদের প্রত্যাশা, এই প্রত্যাশা কিন্তু প্রত্যাশা আমাদের যারা স্বপ্ন দেখেছেন তারা আমাদের দিয়ে গেছেন, দিয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, আপনাদের সম্মুখে একটা খুব বড় চ্যালেঞ্জ দিয়ে গেছেন। এই প্রত্যাশা অর্জনের দায় দায়িত্ব আপনাদের হাতে। আপনারা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, আপনারা এই জনপ্রশাসন চালাবেন, আপনারা এই দেশের নেতৃত্ব দিবেন, এবং সেই জন্য বিশেষ করে এই যে প্রত্যাশাগুলো, এইগুলো অর্জনের দায় দায়িত্ব আপনাদের উপর যথেষ্ট অংশে বর্তায়। আপনারা ইউ শুড টেক দিস চ্যালেঞ্জ। এইটা আপনারা অর্জন করতে আপনারা পারবেন যদি আপনারা ঐকান্তিকভাবে কাজ করেন। মানুষের ইচ্ছার উপরে কিছু নাই। গড ইজ গিভেন এভরিথিং দ্যাট। এখন কাজ করতে পারলে আমরা আমাদের এই প্রত্যাশাগুলো, এই স্বপ্নগুলো অর্জন করতে পারব। আপনার এগুলো আমরা অর্জন করতে পারবো। অর্জন করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের আলোকিত মানুষ হতে হবে, আমাদের সোনার বাংলার মতো সোনার মানুষ হতে হবে। আমরা যদি চাই, আমরা যদি হই, তাহলে আমাদের এই প্রত্যাশা এইগুলো অর্জন খুব অসুবিধা হবে না। সম্প্রতিকালে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজ করছে। বাংলাদেশের এই প্রত্যাশাগুলো অর্জনের জন্য, এই মিশনগুলো অর্জনের জন্য বহু রকমের কাজকর্ম শুরু হয়েছে। এগুলো অর্জনের জন্য প্রথমত প্রধান প্রতিবন্ধক হচ্ছে আমাদের অবকাঠামো। অবকাঠামো দুই ধরনের, ইনফ্রাস্ট্রাকচার দুই ধরনের। একটি হচ্ছে আপনার রাস্তাঘাট, নদী নালা, এয়ারপোর্ট, বন্দর, ডিজিটাল, ইলেকট্রিসিটি, এইগুলো একটি প্রতিবন্ধক। সরকার এইগুলোর জন্য যথেষ্ট খরচ করছেন এবং একাধিক প্রোগ্রাম নিয়েছেন। টাকা হলে এইগুলো অর্জন সম্ভব। আর আরেকটি প্রতিবন্ধকতা হচ্ছে, আরেকটি ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে যাকে আমরা বলি ইনটেনজিবল ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। সেগুলো হচ্ছে আইন কানুন, ব্যুরোক্রেটিক রেটটেপ, রীতিনীতি, প্রসিডিওর প্রোগ্রামস। এগুলোর যদি উন্নতি না হয়, তাহলে আমরা এই উন্নয়নের মহাসড়কে যখন যাত্রা শুরু করেছি, তখন মাঝে মাঝে হুচুট খাবো, আটকে পড়বো। দেখবেন প্রজেক্টটা 3 বছরের শেষ হওয়া 5 বছর লেগে যায়। আমাদের এই পথ চলার পথে আমরা হুচুট খাবো। সেই যাতে হুচুট না খেতে পারে, সেই জন্য এইগুলোর উৎকর্ষ সাধন প্রয়োজন। উৎকর্ষ সাধন করতে হলে কিন্তু এইটা টাকা দিলে হবে না, এটা হুকুমে দিলে হবে না। সেইটা উৎকর্ষ সাধন করতে হলে যারা এই সেবাটা দান করবেন আর যারা এই সেবাটা গ্রহণ করেন, উভয়ের মধ্যে একটি ঐকান্তিক আন্তরিকতার সাথে তারা বিবেচনা করবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। দে শুড বি এ টিম ওয়ার্ক, এবং টিম ওয়ার্ক করে তারা তৈরি করতে পারেন যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ। খারাপগুলো বাদ দিবেন, ভালোগুলো গ্রহণ করবেন, তাহলে আমরা এই ইনটেনজিবল ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন করতে পারবো। এই ক্ষেত্রে আপনাদের দায় দায়িত্ব অনেক। এই জন্য আপনাদের দায় দায়িত্ব, ইউ হ্যাভ এ ফ্রেশ মাইন্ডসেট, আপনাদের উন্মুক্ত মন। সুতরাং মানুষের যাতে উপকার হয়, জনগণের যাতে উপকার হয়। আপনারা, আমরা এদেশে এসেছি এর সকল মখলুকাত হিসেবে আমরা নিজেদের দাবি করি। আমরা তখনই নিজেদের দাবি করতে পারবো যখন আমরা পৃথিবীর মানুষকে, আল্লাহর সৃষ্টিজীবকে সত্যিকার ভাবে আমরা তাদের সেবা দান করতে পারি। কোরআন শরীফে একটি আয়াত আছে, সেইখানে আল্লাহ বলেন যে এক আল্লাহ বিশ্বাস করে এবং আল্লাহর সৃষ্টিকর্তার সৃষ্টিকে সেবা করে এবং যে নিজের স্বার্থে তার প্রভুকে বিক্রি করে না, তার জন্য তার প্রভুর কাছ থেকে সুসংবাদ দিয়েছে। সুতরাং আপনারা যদি সত্যিকার ভাবে এই পৃথিবীতে এবং পরবর্তী জগতে যদি সত্যিকার ভাবে আশরাফুল মখলুকাত হতে চান, তাহলে কিন্তু এই কথা মনে রাখবেন যে আল্লাহর সৃষ্টিকর্তার সেবা এবং সব ক্ষীণ স্বার্থে আপনার প্রভুকে বিক্রি করবেন না। ক্ষীণ স্বার্থে বিক্রি করবেন না, বরং আমি আশা করবো আপনাদের কাছে যে আমার যে নতুন যারা জয়েন করবেন তাদের কাছে আমি আশা করব আপনার যতগুলো কর্ম করবেন, কাজ করবেন,
আপনারা মনে রাখবেন যে একজন আপনাদের দেখছে, আপনাদের কাছে সে আশা করছে ফেয়ারনেস, আপনাদের কাছে আশা করছে এমপ্যাথি, আপনাদের কাছে আশা করছে সিনসিয়ারিটি, আপনাদের কাছে আশা করছে জাজমেন্ট, যেটা অত্যন্ত উন্নত ধরনের জাজমেন্ট। আমার কৃষকগুলো, আমার সাধারণ শ্রমিক, আমার এই লোকগুলো যারা ভালো কাপড় পরে আসে না, কিন্তু তারা কারণেই আমরা এখানে আছি, এবং তাদের প্রতি শ্রদ্ধা দেয়, তাদের সেবাটা করা আমাদের পক্ষে অসম্ভব দায়িত্ব। আপনারা যারা নতুন অ্যাডমিনিস্ট্রেটর হবেন, নতুন চাকরিতে জয়েন করবেন, মনে রাখবেন এরাই হচ্ছে আমাদের শক্তি, এরাই হচ্ছে আমাদের মুরব্বী, এরাই হচ্ছে আমাদের বাপ মা। সুতরাং আমরা যেন ওদের উপেক্ষা করি না কখনো। তারা হয়তো আপনাকে দুটো পয়সা দিতে পারবে না, কিন্তু তারা যে দোয়া করবে সেই দোয়ার জন্য কিন্তু আপনি অনেক অনেক কিছু অর্জন করতে পারবেন। আপনি মনে রাখবেন, যেখানেই থাকেন না কেন আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার পরিবার আপনার উপর সন্তুষ্ট হবে। আপনি যদি ভালো কাজ করবেন, আপনার সমাজ, you should work in such a way that you should take pride, your community should take pride in you, your country should take pride in you, এবং I have no reason not to doubt যে আপনি সেটা অর্জন করতে পারবেন না। You can, কারণ if where there is a will there is a way, আপনি চেষ্টা করলে you will win। জীবনের সবচেয়ে বড় যেটা ভয়, সেটা হচ্ছে ভয়, আত্মভয় থাকলে আপনার কিন্তু অনেক বাধা হবে। So be fearless, be judicious, be fair, এবং উচ্চ আশা করবেন, তাহলে পরে you will achieve your goal। আপনি আপনার অ্যাচিভ করবেন, আমাদের ইচ্ছা পূরণ করবেন। মনে রাখবেন, past is a history, future is a mystery, but present is a gift of God. Present is a gift of God. Make best use of it. আমরা বর্তমানে যে পৃথিবীতে আছি, এটা বড় সংগ্রামময়, বড় আনসার্টেন, যুদ্ধ বিগ্রহ লেগে আছে, কিন্তু এমনটি হওয়ার কথা ছিল না। সম্প্রতিকালে গত 2015 সালে সম্মিলিত জাতিসংঘ তার 70 বছর পূর্তি উৎসবে একটা বড় পৃথিবী একটা প্রত্যাশা আমাদের সম্মুখে দিয়ে গেছে। 2015 সালে আপনারা জানেন চারটা বড় ইভেন্ট হয়। একটি হয় যে ওয়ার্ল্ড ডিজাস্টার প্রিপেয়ারনেস সামিট ইন জাপান, আরেকটি হয় যে ওয়ার্ল্ড ফিনান্সিয়াল এগ্রিমেন্ট ইন আপনার ইথিওপিয়া, আরেকটি বড় এগ্রিমেন্ট হয় জাতিসংঘ, এবং সেটা হয় আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, দ্য ফিউচার উই ওয়ান্ট। কি ধরনের পৃথিবীর আমরা দেখতে চাই, আপনারা জেনে খুশি হবেন যে কি ধরনের পৃথিবীর আমরা দেখতে চাই, তার মধ্যে বাংলাদেশের ইনপুট অনেক বেশি। একটু নমুনা দিই। আমি যখন জাতিসংঘে গেলাম, বাংলাদেশ মিশনে গেলাম, আমরা একটা আমাদের প্রজেক্ট প্রোগ্রাম নেই, আমরা 4 P's, 4টি P আমাদের প্রোগ্রাম। প্রটেক্ট the interest of Bangladesh, provide promote interest of Bangladesh, P1, P2, provide global leadership, P3, and help achieve peace। এই 4টা P আমরা সংগ্রহ তৈরি করি, 4 P স্ট্র্যাটেজি। আপনার জন্য খুশি হবেন যে এই 2015 সালে দুনিয়ার 193টি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়করা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা অনুমোদন করেছে, সেইখানে 5টা P আছে। তারা আমাদের থেকে এটা বড় করেছেন। একটা P হচ্ছে পিপল, আরেকটা P হচ্ছে প্রসপারিটি, আরেকটা P হচ্ছে প্ল্যানেট, আরেকটি P হচ্ছে আপনার পিস, প্রসপারিটি, পিপল, প্ল্যানেট এন্ড পার্টনারশিপ। তারা আমাদের থেকে এটা নকল করেছে। সুতরাং ইউ শুড বি প্রাউড যে আপনাদের দেশ এক সময় বলা হতো what Bengal think today, India thinks tomorrow. What Bangladesh thinks today, the world thinks tomorrow. যে কথাটা বলছিলাম যে বর্তমান যুগে অন্যায়, অবিচার, সংঘাত এগুলো লেগে আছে। এই সংঘাত, এই জঙ্গি, এই সন্ত্রাস এর একটি বড় মূল কারণ, এই যুদ্ধ বিগ্রহ একটি মূল কারণ মানুষে অশ্রদ্ধাবোধ, ইগনোরেন্স, অজ্ঞতা।
আরেকটি মূল কারণ হচ্ছে হিংসা বিদ্বেষ। বাংলাদেশ মনে করে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আমেরিকা 1492 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়, আর ইউরোপের রেনেসাঁ আসার আগে এই বাংলাদেশে, এই বঙ্গভূমিতে চণ্ডীদাস 1408 খ্রিস্টাব্দে গেয়ে ওঠেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই একটা মেসেজ তিনি দিয়েছেন। এবং আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে এখনো একটা নতুন সংস্কৃতির কথা বলছে, এইটাকে বলে শান্তির সংস্কৃতি, কালচার অফ পিস। বাংলাদেশ মনে করে যে আমাদের এই দুনিয়ার সংজ্ঞা, যার ফলে এত লোক রিফিউজি হয়। গত বছরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লোক রিফিউজি হয়, গৃহ বস্তু হারা হয়, তাদের বাড়ি ঘর সব ফেলে ভিন্ন দেশে গিয়ে ঘুরে ঘুরে আশ্রয় নেয়। বড় দুঃখের কাহিনী। বাংলাদেশ মনে করে এই সব থেকে যদি উত্তরণের পথ হচ্ছে একটি, সেটি হচ্ছে কালচার অফ পিস, শান্তির সংস্কৃতি। সংস্কৃতি অর্থ কি? যে আমরা এমন পৃথিবীর সৃষ্টি করব, আমরা এমন মাইন্ডসেট তৈরি করব যেখানে একে অন্যের প্রতি কোনো হেট্রেড থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। If we can inculcate a mindset of tolerance, a mindset of respect for others, irrespective of culture, creed, religion or caste or color, তাহলে আমরা দুনিয়াতে সাস্টেনেবল, টেকসই শান্তি করতে পারব। এই যে বাংলাদেশের মিশন, এই শান্তির সংস্কৃতি, এইটাকে উত্তরণের জন্য আমাদের এই নতুন প্রজন্ম, এটার দায়িত্ব আপনাদের। ইউ শুড টেক দিস চ্যালেঞ্জ। শুধু বাংলাদেশে আমাদের এই হিংসা বিদ্বেষ আমরা কমাবো, বন্ধ করে দেব। সেই সাথে পৃথিবীতেও যাতে এই হিংসা বিদ্বেষ না হয়, উই শুড টেক দ্য লিড। এন্ড ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। একটা ইংরেজিতে শব্দ আছে, ভেরি পাওয়ারফুল শব্দ, আই ক্যান ডু, আই ক্যান ডু। আমি চেষ্টা করলে পারবো। ইউ শুড হ্যাভ দিস কনফিডেন্স। আপনারা যারা ইয়াং, আমাদের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ, তাদের কাছে আমার একটি এপিল, টেক দিস ইন ইউর হার্ট, আই ক্যান ডু। আমি এই বাংলাদেশের ভবিষ্যৎ এমনই সুন্দর করব যে আগামীতে আমাদের বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশের জন্য, ভিসার জন্য যেতে হবে না, ওরা দাওয়াত দিয়ে আপনাকে নিয়ে যাবে, বিকজ ইউ উইল বি। আমি আপনাদের সবাইকে আগামী সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ, সেই স্বপ্ন আমি দেখি, এবং আমি আপনাদের মনে করি ইউ শুড সি এন্ড ইউ ক্যান অ্যাচিভ ইট। তবে সেটা অ্যাচিভ করার জন্য আমাদের আরো হোমওয়ার্ক করতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমাদের বিভিন্ন রকম, যেগুলো আমরা এগ্রিমেন্ট করি, অনেকগুলো দুর্বল থাকে। পৃথিবীতে জ্ঞান অর্জন অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং আমাদের ধর্মে জ্ঞানটাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। আপনারা জানেন যে যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, আল্লাহ বললেন যে আমি একজন লোক তৈরি করছি। ফেরেশতারা বললেন যে আপনি ভালো জানেন। তারপর উনি একজন তৈরি করলেন, ওকে দুনিয়া বিশ্বের সবকিছু শিখালেন। শিখানোর পর উনি সব ফেরেশতাদেরকে বললেন যে ওকে সেজদা করো, মানে সম্মান করো। বলার পরে একজন ছাড়া বাকি সবাই সম্মান করলো। একজন বললো যে ওরে কাদামাটি দিয়ে আপনি তৈরি করেছেন, আর আমি আগুন দিয়ে আমাকে তৈরি করেছেন, আমি তাকে কেমনে সেজদা করবো? আল্লাহ বললেন যে তুমি আমার হুকুম মানো। সে মানলো না। সে সেই দিন থেকে ইবলিস শয়তান হয়ে গেল। এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে জ্ঞানের প্রতি বড় বেশি দূর, সত্যিকার জ্ঞানের প্রতি। আপনারা যারা আছেন, আপনাদের অনুশীলন থাকবে সত্যিকার জ্ঞান। দেখেন যে রাসূল যখন প্রথম ধর্ম নিলেন, তখন তাকে কি বলা হলো যে পড়ো, আল্লাহর নামে পড়ো। তিনি পড়লেন। ওনার জীবদ্দশায়, জীবনে থাকতে লোকজনকে বলেছেন যে জ্ঞানের জন্য প্রয়োজন হলে তোমরা চীনে যাও। এইরকম ইম্পর্টেন্স দেওয়া হয়েছে জ্ঞানের প্রতি এই ধর্মে। সো আই শুড ইনভাইট ইউ যে আপনারা যখন সরকারি চাকরি করবেন, এই ফাঁকে ফাঁকে ট্রাই টু লার্ন। জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। মোর ইউ লার্ন, মোর ইউ উইল আনলার্ন। ইন দি প্রসেস আপনার একটা পরীক্ষিত লোক হবেন, যিনি হবেন আশরাফুল মাখলুকাত, হু ক্যান ক্লেম যে আমি কিন্তু সত্যিকার ভাবে মানুষের সেবা করেছি, আমি তোমার জ্ঞান অর্জন করেছি, এবং আমি রেডি তোমার অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। আজকে আপনাদের সবাইকে আমি এইটুকুই বলতে চাই যে আমাদের জন্য গড আমাদের হৃদয়টাকে উন্নত করেন। সেই সাথে আমি বলি, অন্তর্মন বিকশিত করো,
অন্তরত হে, যুক্ত করে হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধু, সুন্দর করো, উজ্জ্বল করো, নন্দিত করো হে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।